মা, এখনো আমাদের চাষাপাড়ার জগদ্ধাত্রী পুজোটা হয়? সেই রাতে বুড়িমাকে গয়না পরানোটা? ও মা, হবে না কেন রে বোকা ছেলে? 250-300 বছরের পুজো কি এমন বন্ধ করা যায়? তোমার মনে আছে মা, আমি তোমাকে কি জ্বালাতন করতাম ঠাকুর দেখতে নিয়ে যাবার জন্য? শিবানী দেবী আঁচল দিয়ে চোখের জল মুছে বললেন, সব মনে আছে। ওই স্মৃতি নিয়েই তো বেঁচে আছি রে। ওই দেখ, তোর বাবা বিছানায় শুয়ে শুয়ে চিৎকার করছে। তুই ফোন করলে যে একটু নিশ্চিন্তে কথা বলবো তার উপায় নেই। বুড়োটা বলেই যাচ্ছে, তুমিই কি খোকার সাথে সব কথা বলে নেবে? আগে বাবার সাথে কথা বল, তারপর আমি কথা বলছি। এই নাও, বেশি কথা বলো না, ফোনে অনেক বিল উঠবে খোকার। সুদূর জার্মানি থেকে ফোন করেছে শিবানী দেবী আর মনোময়বাবুর একমাত্র সন্তান অনীক মুখার্জি। সে এখন জার্মানির বাসিন্দা। তার স্ত্রী বাঙালি হলেও বাংলাটা বলে কম। ছেলে অরিন তো পুরো দস্তুর ওদেশীয় হয়ে গেছে, তবুও যা হোক ইংরেজিটা জানে। হ্যাঁ রে খোকা, কবে বাড়ি ফিরবি? আমার মুখাগ্নি কে করবে রে? বাবার গলার অভিমানটা এত দূরে থাকা অনিকের কানে এসে ঝাপটা মারল। প্রতিবারই বাবা অবুঝের মতোই এই কথাগুলো বলে। মা এসব বলে না, হয়তো মায়ের অভিমানটা আরও গাঢ়। বছর তিনেক আগে গিয়েছিল লাস্ট কৃষ্ণনগর, ওর স্বপ্নের শহরে। ওই শহরের রাস্তায় এখনও হয়তো ওর সাইকেলের দাগ সুস্পষ্ট। সেই ওমেন্স কলেজের ছুটির সময় কালেক্টরের সামনে মেয়েদের দেখার জন্য ওদের গভর্নমেন্ট কলেজের ছেলেদের অকারণ উঁকিঝুঁকি। সেই জগদ্ধাত্রী পুজোর সময় পাত্র মার্কেট, জজ কোর্ট, চাষাপাড়ার মানুষের ভিড়ে রোল ফুচকা সাঁটানো। মায়ের সাথে কৃষ্ণনগরের রাজবাড়ির আদি পুজো দেখতে যাওয়া। সেই শহরে অনেক লাস্ট গিয়েছিল বছর তিনেক আগে। সঙ্গে ইভা যায়নি। অরিন যখন ছোট ছিল ইভার বেশ কিছু কমপ্লিকেশন ছিল। বাবা মা অরিনকে শুধু ভিডিও কলেই দেখেছে, তাও তো ভিডিও কলটা ঠিক করে রিসিভ করতে পারে না বাবা। আজ অরিন প্রায় বছর পাঁচেকের হলো। বাবার মুখে একটাই কথা, নাতি না দেখেই পৃথিবী ছাড়তে হবে। মা শুধু বলে, সাবধানে থাকিস, শীতকাল এলেই তো তোর আবার ঠান্ডা লাগে, প্রোটেকশন নিস। আজ বাবাকে চমকে দিয়েই অনিক বলল, বাবা আমি আসছি। জগদ্ধাত্রী পুজোর তারিখটা ক্যালেন্ডার দেখে বলো তো, ওই সময়ই যাব। ডায়াবেটিস হাই প্রেশারে শরীরটা আজকাল একেবারেই দেয় না। পায়ের নিচের নার্ভগুলো অকেজো হতে শুরু করেছে ধীরে ধীরে। বেশিরভাগ সময়ই শুয়ে বসে থাকেন মনোময়বাবু। হঠাৎ যেন যুবক বয়সের মতোই শরীরে জোর পেলেন উনি। ফোনটা শিবানী দেবীর হাতে ধরিয়ে দিয়েই বিছানা থেকে তড়াক করে লাফ দিলেন। ক্যালেন্ডারের পাতা উল্টে তারিখ দেখলেন। হ্যাঁ রে খোকা, তুই তোর বাবাকে কি এমন বললি যে তোর বাবা ওই পা নিয়ে ছোটাছুটি লাগিয়ে দিল? ফোনটা ততক্ষণে অনিকের স্ত্রী ইভা নিয়ে নিয়েছে। মা, আমরা জগদ্ধাত্রী পুজোয় কৃষ্ণনগর যাচ্ছি, গিয়েই তোমার হাতের চিতল মাছ আর লাউ চিংড়ি খাবো। আনন্দে গলা দিয়ে স্বর বেরোচ্ছে না শিবানী দেবীর। সত্যি বিশ্বাস করতেও কষ্ট হচ্ছে। নিজের সন্তান নিজের বাড়িতে আসবে, সেটুকুও যেন বিশ্বাস করতে পারছেন না মা হিসেবে। পুজোর সময় তো গোটা কৃষ্ণনগর আলোর বন্যায় ভাসে। শুধু তাদের এই দোতলা বাড়িটাতেই প্রতিদিন টিউবের সাদাটে আলোয় চিরাচরিত রূপে থাকে। দুই রোগগ্রস্ত বুড়ো বুড়ির স্মৃতিরোমন্থনেই কেটে যায় পুজোর রাত্রিগুলো। যদিও সমস্ত আলোচনাটা খোঁকাকে কেন্দ্র করেই হয়। সেই কবে খোঁকা পুজোর সময় বাজি ফাটাতে গিয়ে আঙুল পুড়িয়ে ফেলেছিল, কবে সেই লাল রঙের জামা পরে খোঁকাকে নায়কের মতো লেগেছিল, এসবই থাকে ওদের আলোচনায়। আর তো মাত্র দিন 15 বাকি গো পুজোর, এর মধ্যে তো অনেক কাজ। আজকাল কোমরের ব্যথার জন্য দোতলায় খোঁকার ঘরে প্রায় যাওয়াই হয় না শিবানী দেবীর। প্রথমেই ঘরটাকে খুব সুন্দর করে সাজিয়ে ফেলতে হবে। মনোময়বাবু ভ্যান রিক্সা করে একটা বড় বাক্স নিয়ে ঢুকলেন।
সঙ্গে দুজন ছেলে। অতিরিক্ত পরিশ্রমে উনি ঘামছেন, তবুও মুখের হাসি কি অমলিন। বুঝলে শিবানী, তোমার নাতিটি তো আবার সাহেব হয়েছে, সে কি এই গরমে থাকতে পারবে? তাই প্রথমেই গেলাম ব্যাংকে, তারপর টাকা তুলে এসির দোকানে। তোমার নাতির ঘরে এই মেশিনটা লাগিয়ে দিই, ঠান্ডা হাওয়ায় যদি দুদিন ঠাকুমার কাছে থাকতে পারে। শিবানী দেবী বললেন, যা করার তাড়াতাড়ি করো, ওই ঘর আমি নতুন করে সাজাবো। ইলেকট্রিকের ছেলে দুটোর সাথে কথা বলতে বলতে বহুদিন পরে সিঁড়িতে পা দিলেন মনোময়বাবু। আজকাল পায়ের জন্য সিঁড়ি চড়াই প্রায় বন্ধ হয়ে গেছে। রেলিংয়ে হাত দিয়ে মনের জোরে পায়ে চাপ দিলেন উনি। ইলেকট্রিকের ছেলে দুটোকে বলতে বলতে উঠছেন, আরে আমার ছেলে তো জার্মানিতে থাকে, খুব মন খারাপ করে আমাদের জন্য, কিন্তু কাজের চাপে আসতে পারে না। হঠাৎ এবারে বলল জগদ্ধাত্রী পুজোর দিন আসবে, হাতে সময় নেই, একটু তাড়াতাড়ি করে দাও বাবারা। আর হ্যাঁ, পুজোর একদিন আগে এসে গোটা বাড়িটাকে টুনি দিয়ে সাজিয়ে দিও একটু। খোকা আগে এই পুজোর সময় আলো দিয়ে বাড়ি সাজাতো। শিবানী দেবী নিজেই নিজেকে বললেন, এই কদিন আর কোমরের ব্যথা বলে শুয়ে থাকলে চলবে না, কত কাজ। খোকা গুড়ের নাড়ু ভালোবাসে, নিমকি ভালোবাসে, ও দেশে তো শুধু অখাদ্য কুখাদ্য, বার্গার খেয়ে অফিস যাচ্ছে। মা গো। নিজের মনেই বকতে বকতে মিতাকে বলল, নারকেলগুলো কুড়ে রাখিস মিতা। এ বাড়িতে যেন সাজ সাজ রব পড়ে গেছে। কে বলবে এই বাড়িতে দুদিন আগেও দুজন অসুস্থ বুড়ো বুড়ি দিনরাত নিজেদের রোগ নিয়ে ব্যতিব্যস্ত হয়ে ঘরের ভিতরে ঢুকে বসে থাকত। সন্তানের একটা ফোন, আবার দেখা হবার খবরে যেন নতুন করে প্রাণ ফিরে পেয়েছে পিতৃমাতৃ হৃদয়। সকাল থেকে রান্নাঘরে আজ বেশ সুবাস ছড়িয়ে পড়েছে। অন্য সব প্রতিবেশীদের বাড়ির থেকেও এ বাড়িতে একটু বেশি জাঁকজমক চলছে এবারের জগদ্ধাত্রী পুজোর নবমীর সকালে। শিবানী দেবী রান্নায় ব্যস্ত। বাজার থেকে বেছে বেছে সেরা জিনিসগুলো কিনে এনেছে মনোময়বাবু। খোকা ছোটবেলায় মাছের কাঁটা বেছে খেতে পারত না। কতবার অফিস যাবার আগে মনোময়বাবুর ওপর দায়িত্ব পড়ত খোকাকে মাছ বেছে খাইয়ে স্কুলে পাঠানোর। স্টোররুম পরিষ্কার করানোর সময় খোকার 3 চাকার সাইকেলটাকেও বের করে ধুয়ে মুছে রেখেছেন মনোময়বাবু, নাতি এসে চাপবে বলে। রান্নাঘর থেকেই চেঁচালো শিবানী দেবী, আমার রান্না প্রায় কমপ্লিট, তুমি স্নানটা করে নাও। ঠিক সেই সময়ই ফোনটা বেজে উঠল। বল খোকা, তোরা কলকাতায় নেমে পড়েছিস? আরেকটু হলেই হাত থেকে ফোনটা পড়ে যাচ্ছিল শিবানী দেবীর। কোনো মতে বললেন, বেশ, আমি তোর বাবাকে বলে দিচ্ছি। ফোনটা কেটে দিয়েছে অনিক। শিবানী দেবী বোকার মতোই ফোনটা ধরে আছে। মনোময়বাবু বাথরুমে ঢুকতে গিয়েও দাঁড়িয়ে বললেন, কী গো, ওরা কলকাতা থেকে গাড়িতে উঠে পড়েছে তো? ধীর গলায় কান্না সামলে শিবানী দেবী বললেন, ওরা আসতে পারছে না, খোকার অফিসে কী সমস্যা হয়েছে, তাই লাস্ট মোমেন্টে টিকিট ক্যান্সেল করেছে, তোমাকে জানিয়ে দিতে বলল। গামছা কাঁধে নিয়ে সোফায় ধপ করে বসে পড়লেন মনোময়বাবু। কিছুদিনের পরিশ্রমের পরেও এতটা ক্লান্ত হননি উনি। এই মুহূর্তে যেন মনে হচ্ছে সমস্ত অবসন্নতা ঘিরে ধরতে চাইছে ওকে। গোটা বাড়িটা টুনি দিয়ে সাজানো, কিন্তু তারা আর জ্বলবে না নিজেদের দপদপ ছন্দে। রান্নাঘরের চিতল মাছের সুবাসটা হঠাৎ করেই কেমন ভারী বাতাসে পরিণত হলো। নিঃশ্বাস নিতেও যেন কষ্ট হচ্ছে শিবানী দেবীর। এতক্ষণ দাঁড়িয়ে রান্না করার ফলে এখন কোমরের ব্যথাটা জানান দিচ্ছে। দুজন আশাহত মানুষ একে অপরের দিকে তাকিয়ে বসে আছে। গ্র্যান্ডমা, গ্র্যান্ডপা বলে একটা ফর্সা টুকটুকে ছেলে ওদের বাড়ির গেট খুলে ছুটতে ছুটতে ঢুকছে। শিবানী দেবী বললেন, ও মা, এটা কে? একে তো শুধু মোবাইলেই দেখেছি এতদিন। ইয়েস, আই অ্যাম অরিন, অ্যান্ড ইউ আর মাই গ্র্যান্ডমা, রাইট? মনোময়বাবু আনন্দে কেঁদে ফেলে বললেন, ইয়েস,
আই অ্যাম ইয়োর গ্র্যান্ডপা অলসো। অরিন ভাঙা বাংলায় বলল, দাড্ডু? অনেক লাগেজ নিয়ে ঢুকছে, পিছনে ইভা। গাড়ির ভাড়া মেটাচ্ছে অনিক। বাড়িতে ঢুকতেই শিবানী দেবী ছেলের কান মুলে বললেন, বাঁদর ছেলে, এভাবে বাড়ির কাছ থেকে ফোন করে মাকে ঠকালি? অনিক বলল, এই কানমোলাটা যে ওদেশে খুব মিস করছিলাম মা, তাই এটা পাবার লোভেই মিথ্যেটা বললাম। অরিন পাপার পানিশমেন্ট দেখে আনন্দে হাততালি দিয়ে উঠল। এত বড় পাপাকেও কেউ শাস্তি দিতে পারে, এটা দেখেই ওর খুব ফুর্তি। বহুদিন বাদে কৃষ্ণনগরের জজ কোর্টের এই দোতলা বাড়িটা জগদ্ধাত্রী পুজোর দিনে আনন্দের কলরবে ভরে উঠেছে। মনোময়বাবুর আর শিবানী দেবীর এত বছরের রোগগ্রস্ত শরীরে যেন নতুন করে প্রাণ ফিরে এসেছে। অরিনের দাড্ডু ঠাম্মি ডাকের জোরেই হয়তো এটা সম্ভব হয়েছে। ওদের বুড়ো শরীরে যেন হঠাৎ বসন্তের আগমন ঘটেছে।